বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায়ের সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের অনুশীলনী 2.2-এর 11 থেকে লাস্ট পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ 15 নম্বর পর্যন্ত আমরা সবগুলো প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখো, 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। কত গুণ? 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে যদি ক্ষতি হয়, তাহলে ক্ষতি সমান কি হবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ক টাকা, বিক্রয় মূল্য 400 টাকা। তাহলে ক মাইনাস 400 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি লাভ হয়, লাভ হলে তাহলে লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 480, ক্রয় মূল্য হচ্ছে ক টাকা। তাহলে 480 মাইনাস ক টাকা। এখন প্রশ্ন মতে আসলে কি হবে? লাভ সমান, ওনারা বলছে, আচ্ছা লাভ সমান, এখানে একটা কথা বলা হয়েছিল। দেখেন প্রশ্নটা আবার একটু দেখেন, যে একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য। তো দেখেন এখানে আমরা সেটাই লিখতে পারি, যদি লাভ হয় তাহলে লাভ সমান আমরা লিখতে পারি 3 গুণন ক্ষতি। তাহলে লাভ আমরা যেটা বের করলাম 480 মাইনাস ক, আর এখানে 3 তো আছে, তার সাথে ক্ষতি হবে কত? ক মাইনাস 400। তাহলে এখন আমরা যদি হচ্ছে ডান পাশে 3 দিয়ে ক মাইনাস 400কে গুণ করি, তাহলে হবে 3 ক মাইনাস 3 4 1200। এখন আমরা কি করব? সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাব, আর হচ্ছে প্রতীক অর্থাৎ ক যে প্রতীক আছে সেটাকে এক পাশে নিয়ে যাব। তাহলে 480 যোগ 1200, 480 ডান পাশে মাইনাস 1200 ছিল, বাম পাশে এসে প্লাস 1200। ডান পাশে 3 ক ছিল, বাম পাশে মাইনাস ক ছিল, ডান পাশে যায় প্লাস ক হবে। তাহলে 3 ক যোগ ক, তাহলে 480, আর যদি আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে 1680, আর 3 ক আর ক যোগ করলে হবে 4 ক। তাহলে আমরা ডান পক্ষটাকে বাম পক্ষে আর বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে যাইতে পারি, এতে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন কর সাথে 4 গুণন আকারে আছে, সেটা ডান পাশে যা ভাগ হবে। তো 1680কে 4 দ্বারা ভাগ করলে হবে 420। অতএব আমরা বলতে পারি দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা। 12 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে যে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? দেখেন সুন্দর একটা প্রশ্ন। তাহলে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে 10 বাদ দিলে 90 টাকা। আচ্ছা, এখন আমরা ঐকিক নিয়মে আসল ক্রয় মূল্য বের করি। তাহলে দেখেন বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100কে 90 দ্বারা ভাগ করতে হবে। আবার বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে 625 দ্বারা গুণ করতে হবে। 100 আর 625 গুণ করলে আসলে কত হয় তাকে আবার 90 দ্বারা আমরা ভাগ করব। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এই যে লবে যে 100 আছে আর হরে যে 90 আছে, তাহলে 100-র একটা শূন্য আর 90-এর একটা শূন্য উভয় পক্ষ লব এবং হর থেকে বাদ দিতে পারি। তাহলে লবে হবে 10 গুণন 625 আর হরে হবে 9। ঠিক আছে, এখন 10 আর 625 গুণ করলে হবে 6250, আর নিচে হচ্ছে 9 টাকা। তো এটি ভগ্নাংশই রেখে দিলাম, আমরা কাটাকাটিটা পরে করব। দেখেন আবার 10% লাভে বিক্রয় মূল্য আসলে কত হবে? বিক্রয় মূল্য হবে 100 যোগ 10 টাকা সমান 110 টাকা। তাহলে আমরা বলতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110কে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ক্রয় মূল্য যদি আমাদের 6250 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে আমাদের? তাহলে এই যে এটা যায় হচ্ছে গুণ হবে। ঠিক আছে, এটা দ্বারা যদি গুণ হয় তাহলে লবের সাথে গুণন হবে হচ্ছে 6250, আর হরের সাথে গুণন হবে হচ্ছে 9। তো এখানে কিন্তু সেভাবেই হয়েছে। দেখেন তাহলে এখন
110 এবং 100 এর শূন্য যদি বাদ দিই তাহলে হবে 11/10, আর উপরে 6250 এর শূন্য আর নিচে 10 এর শূন্য যদি আমরা বাদ দিই তাহলে আমাদের আসলে কত হয়, উপরে থাকে হচ্ছে 11, নিচে হচ্ছে 6225 আর নিচে থাকে হচ্ছে 9। তো দেখেন আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 6875/9 টাকা। তো এটাকে যদি আমরা এভাবেও লিখতে পারি 763 সমস্ত 8/9 টাকা, অথবা যদি আমরা 6875কে 9 দ্বারা ভাগ করি তাহলে 763.89 টাকা প্রায়। যেহেতু আমাদের শতকরায় বের করতে বলেছে তার কারণে আমাদেরকে আচ্ছা তাহলে এটা কি হলো, এত টাকায় বা এত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। ঠিক আছে, যেহেতু আমাদেরকে বলছে যে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, আমরা যদি 763 সমস্ত 8/9 টাকায় বা 763.89 টাকায় বিক্রয় করি তাহলে 10% লাভ হবে, যেটা আমরা দেখেছি যে 10% লাভে আসলে কত হয়। এরপরে যে 13 নম্বর প্রশ্নটি আছে একটু লক্ষ্য করেন, যে মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো, ভ্যাটের হার 4 টাকা, সে দোকানিকে 500 টাকায় একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দেবেন? তো দেখেন খুবই সহজ প্রশ্ন। তাহলে এখানে দেওয়া আছে 1 মিটার ফিতার দাম হচ্ছে 20 টাকা, তাহলে আমরা বলতেই পারি 15 মিটার ফিতার দাম 20কে 15 দ্বারা গুণ করলে 300 টাকা। এখন ভ্যাটের হার বের করতে হবে, ভ্যাট বের করতে হবে। ভ্যাটের হার হচ্ছে 4 টাকা, তাহলে 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা, তাহলে 1 টাকায় ভ্যাট দিতে হবে কত, 4কে 100 দ্বারা ভাগ করতে হবে। এখন যদি 300 টাকায় বের করতে যাই 300 দ্বারা গুণ করতে হবে, তো এক্ষেত্রে আমরা পাই হচ্ছে 12 টাকা। ঠিক আছে, তাহলে ফিতার মোট ক্রয় মূল্য ভ্যাট সহ কত হবে? ক্রয় মূল্য 300 টাকা, ভ্যাট হচ্ছে 12 টাকা, তাহলে মোট হচ্ছে 312 টাকা। এখন মাইশা দোকানিকে দিয়েছিল 500 টাকার একটা নোট, তাই দোকানি ফিতার দাম নেবে হচ্ছে 312 টাকা, আর দোকানি ফেরত দিবেন 500 থেকে 312 যদি বিয়োগ করি 188 টাকা। এরপরে যে 14 নম্বর প্রশ্নটি আছে এখানে বলা হচ্ছে যে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা, তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে? তাহলে দেওয়া আছে ভারতীয় 0.85 রুপি সমান বাংলাদেশি হচ্ছে 1 টাকা, তাহলে অতএব ভারতীয় 1 রুপি সমান বাংলাদেশি কত টাকা হবে? 1/0.85 টাকা। তাহলে আমরা বলতেই পারি যে ভারতীয় এত রুপি সমান বাংলাদেশি কত টাকা হবে? 42,500 দ্বারা গুণ করতে হবে। তো এখানে আমরা যদি গুণন করি, তো এখানে নিচে 0.85 এর দশমিক উঠিয়ে দিলে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ দশমিকের কারণে 1 আর দশমিকের পরে 2টা ডিজিটের কারণে 2টা শূন্য। তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 50,000 টাকা। তাহলে আমরা বলতে পারি উত্তর বাংলাদেশের 50,000 টাকা প্রয়োজন হবে। এখন সর্বশেষ যে 15 নম্বর প্রশ্নটি, যে নীলিম সাহেব একজন চাকুরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা, বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা, পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? তাহলে দেখেন, তাহলে দেওয়া আছে 1 মাসে বেতন 22,250 টাকা, আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে আমরা বলতে পারি 12 মাসে বা 1 বছরে মোট আয় করেন 22,250কে 12 দ্বারা গুণ করলে 2,67,000 টাকা। তাহলে করমুক্ত আয়ের সীমা হচ্ছে 2,50,000 টাকা। তাহলে অতএব করযোগ্য আয়, যে টাকার উপর ট্যাক্স দিতে হবে সেটা হচ্ছে কত? মোট আয় মাইনাস করমুক্ত আয়। তাহলে 2,67,000 মাইনাস 2,50,000, তো এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 17,000 টাকা। তাহলে প্রশ্নে আবার দেওয়া আছে আয়করের হার 10 টাকা, অর্থাৎ শতকরা 10 টাকা দিতে হয়। তাহলে আমরা বলতে পারি 100 টাকার উপর কর দিতে হয় 10 টাকা, 1 টাকার উপর কর তাহলে কত দিতে হবে? 10কে 100 দ্বারা ভাগ করতে হবে। যেহেতু 17,000 টাকার কর বের করতে হবে তাহলে 17,000 দ্বারা গুণ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 1,700 টাকা। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি উত্তর নীলিম কর বাবদ 1,700 টাকা পরিশোধ করেন। ঠিক আছে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো। পরবর্তীতে আমরা অনুশীলনী
2.3-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব ইনশাল্লাহ। তো আজকের আলোচনা এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।